মার্কেটের একটু বড় পতন আবার একটু রিকভার, কিন্তু ভলিউমের জায়গা দেখছি খুবই কম ভলিউম নিয়ে লাস্টের দিন ট্রেড হয়েছে। কষাস থেকে পতনটা, সেই সাথে মার্কেটও একটা র্যালি হয়েছে টানা 3 মাস। মার্কেটও প্রফিট টেক করার মতো একটা অবস্থায় ছিল। গত 2 সপ্তাহের আচরণ যেটা দেখছি আমরা, সেটা বিনিয়োগকারীদের কি কোনো শঙ্কায় নেওয়ার কোনো চিন্তা ভাবনা করবে? শঙ্কার মতো অবস্থা এখনো আসে নাই। টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, গত সপ্তাহে যে পুঁজিবাজারে যে লেনদেন হয়েছে তাতে আমরা দেখেছি 5 কার্য দিবসের মধ্যে 3 দিন কিন্তু নেতিবাচক প্রবণতায় ছিল। তার মধ্যে 2 দিনে কিন্তু বড় ধরনের দরপতন হয়েছে। আমরা একদিন দেখেছি প্রায় 90 পয়েন্ট পড়েছে, আরেকদিন প্রায় 50-60 পয়েন্টের মতো পড়েছে। 150 পয়েন্ট 2 দিনেই পড়ে গেছিল, যদিও শেষের দিনে কিছুটা রিকভার করেছে, 50 পয়েন্ট বৃদ্ধি হয়েছে। এই মার্কেটের এই অবস্থায় আমাদের সাথে আলোচনা করতে আমাদের স্টুডিওতে এসেছেন ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান হাসান। জনাব ইমরান হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটে। ধন্যবাদ জনাব আনিস। একটু জানতে চাই যে এই মার্কেটে গত সপ্তাহের বিষয়টা যদি বলি, যে মার্কেটের একটু বড় পতন আবার একটু রিকভার, কিন্তু ভলিউমের জায়গা দেখছি খুবই কম ভলিউম নিয়ে লাস্টের দিন ট্রেড হয়েছে। এটাকে কিভাবে বিশ্লেষণ করছেন? পতনটা আসলে হয়েছে যে জিনিসটা, তখন একটা ডাকসু নির্বাচন ছিল, সবগুলো বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হচ্ছিল। তো অনেকের মধ্যেই একটা টেনশন বলতে পারি যে কাজ করেছে, যেটাতে কোনো ক্যাওস হয় কিনা, কোনো ভায়োলেন্ট সিচুয়েশন ক্রিয়েট হয় কিনা। তো ওই জিনিসটা থেকে আমার মনে হয় যে একটা কষাস থেকে পতনটা, সেই সাথে মার্কেটও একটা র্যালি হয়েছে টানা 3 মাস। মার্কেটও প্রফিট টেক করার মতো একটা অবস্থায় ছিল। তো এই সময় দেখা গেছে যে অনেকের মধ্যে তখন একটা ফিয়ার কাজ করে যে যদি প্রফিটটা না থাকে বা প্রফিট আমি নিয়ে নিই। সবকিছু মিলে মনে হয় যে পতনটা একটু শার্পভাবে হয়েছে। তো এটা আমি মনে করি যে পরবর্তীতে বৃহস্পতিবার যে রিকভারটা করলো 50 পয়েন্টের মতো, আপনি যেটা বললেন, এটা একটা ভালো সিগন্যাল। কিন্তু ভলিউমটা খুব একটা আশানুরূপ আমরা পাইনি বৃহস্পতিবারে। তার আগের দিনে থেকে ভলিউম প্রায় 200 কোটি বেশি কম ছিল। তো এখানে এটাও এইভাবে ব্যাখ্যা করা যায় যে ওই দিন প্রথম হাফটা মার্কেটে কিন্তু মার্কেট পড়ছিল বা একটা কনফিউশনের মধ্যে ছিল, আপ অ্যান্ড ডাউন। সেকেন্ড হাফে যে দেখা গেছে মার্কেটে একটা ভালো র্যালি আসছে, এবং আগের দিনের যে 65 পয়েন্ট কারেকশন, 65 পয়েন্ট থেকে 50 পয়েন্টই সেদিন রিকভার করে আসছে, অলমোস্ট পুরাটাই বলা চলে। তো এই জন্য ভলিউমও আসছে অনেকটা সেকেন্ড হাফে। কিন্তু আমার কাছে মনে হয় যে ভলিউম একটু বেশি হলে তাহলে বলা যেত যে মার্কেট মোটামুটি আবার তার আগের যে ট্র্যাকটা আপওয়ার্ড ট্রেন্ড সেখানে ব্যাক করে আসছে। আমি মনে করি এটার জন্য আমাদের রোববারের জন্য ওয়েট করতে হবে। রোববারে যদি মার্কেটে এই আপ ট্রেন্ডটা, সেটা খুব বেশি আপ ট্রেন্ডও যদি না হয়, বজায় থাকে, বাট সাথে একটা আমরা ভালো টার্নওভার দেখতে পারি, তাহলে বলা যেতে পারে যে মার্কেট সেই প্যানিক ইয়েটা থেকে কাটিয়ে আসছে এবং মার্কেট তার অরিজিনাল যে একটা ট্রেন্ড এখন চলতেছে, মিড টার্ম ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড, এই আপওয়ার্ড ট্রেন্ডে ব্যাক করে আসছে। আমরা এই যে যদি সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকেই দেখি, সেপ্টেম্বর মাসে 1 তারিখে 5597 পয়েন্টে ছিল, সেটা এই সময়ের মধ্যে হচ্ছে 5636 পয়েন্ট উঠেছে, 150 পয়েন্টের একটা উত্থান ছিল। আবার এটা পরে একটা জায়গায় অ্যাডজাস্ট হয়েছে। তো এই যে মার্কেটের টানা 3 মাস ধরে বাড়ার পরে এখন যে আচরণ করছে, এই গত 2 সপ্তাহের আচরণ যেটা দেখছি আমরা, সেটা বিনিয়োগকারীদের কি কোনো শঙ্কায় নেওয়ার কোনো চিন্তা ভাবনা করবে, না বিনিয়োগকারীরা ফ্লোলেসলি তারা ট্রেডের মধ্যে থাকতে পারে? আমার কাছে মনে হচ্ছে শঙ্কার মতো অবস্থা এখনো আসে নাই। মার্কেট তো আসলে খুব একটা ডাইনামিক জিনিস, এটা এভরিডে চেঞ্জ হচ্ছে। আমি এখন যেটা বলছি কালকে কথাটা ভ্যালিড নাও থাকতে পারে। এখানে থাউজেন্ডস অফ ভ্যারিয়েবলস, পলিটিক্যাল থেকে শুরু করে ম্যাক্রো ইকোনমিক এবং অনেক কিছু। তো বাট অ্যাজ অফ নাও আমার কাছে যেটা মনে হয় শঙ্কার কিছু নেই। কারণ হচ্ছে আমাদের প্রথমত যেটা বলবো, মার্কেটের সবচেয়ে বড় যে ড্রাইভারটা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল আমরা যেটা বলি, ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট রেটটা আমরা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড লক্ষ্য করছি বেশ অনেকদিন ধরেই, এবং আমি মনে করি মার্কেটের র্যালি রেটটা একটা প্রধান অন্যতম রিজন। এবং এই রেটটা কিন্তু আমরা এই মাসেও যে অকশনগুলো হলো ট্রেজারি বন্ডে, দেখলাম যে আরো ফার্দার পড়ে আসছে। তো আমি মনে করি এই ধারাটা অব্যাহত থাকবে, এবং এই কারণে মার্কেটেও যে আপওয়ার্ড ট্রেন্ডটা সেটা অব্যাহত থাকবে। আর দ্বিতীয়ত যে পলিটিক্যালি আমরা দেখছি যে এখন আমরা সেরকম যথেষ্ট স্টেবিলিটি আছে, একটা ইলেকশনের দিকে আমরা আগাচ্ছি। তো সবকিছু মেলায় সেদিকেও আমরা এখন এরকম কোনো সিচুয়েশন দেখছি না। বাট যেটা বললাম, যেটা একটা ভলাটাইল ব্যাপার, এটা ভ্যারিয়েবল ব্যাপার, এটা ফিক্সড করে বলা যায় না, চেঞ্জ হতে পারে। বাট অ্যাজ অফ নাও আমরা দেখছি যে এগুলো সব ঠিক আছে মার্কেটের এই ট্রেন্ডটা কন্টিনিউশনের জন্য।
তবে আপনি যেটা বলে যে টানা 3 মাস র্যালি বা মার্কেটের একটা পজিটিভ ছিল, এই ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় যে টানা 3 মাসের বেশি মার্কেট টানা এরকম করে আপ থাকা, এটা হিস্টোরিক্যালি একটা রেয়ার ইভেন্ট। এরকম ঘটনা 3 মাসের বেশি আপ ছিল, এরকম ঘটনা গত 5 বছরে খালি একবার হয়েছে, যেটা হচ্ছে 2021 সালে কোভিডের পরবর্তীতে। তখন টানা 6 মাস মার্কেট আপ ছিল। এছাড়া কিন্তু টানা 3 মাসের বেশি মার্কেট আপ আমরা গত 5 বছরে কখনো পাইনি। তো আমরা যদি ওই হিস্ট্রি দিয়ে বলি, আমি মনে করি এই জিনিসটা মার্কেটের একটা ডিফিকাল্ট ব্যাপার, টানা 3 মাসের বেশি আপ থাকা। বাট অ্যাট দ্য সেম টাইম যদি সেটা আপ থাকে তাহলে বুঝতে হবে যে মার্কেট ভেরি স্ট্রং। তো আমার কাছে মনে হয় যদি এটা আপ থাকুক বা না থাকুক, ওভারঅল মিড টার্মে বিনিয়োগকারীদের এখানে শঙ্কিত হওয়ার মতো কিছু নাই। এই মার্কেটের আবার যদি কারেকশনও হয়, এটাকে অপরচুনিটি হিসেবে নিতে হবে। যাদের পসিবল তারা আবার ফার্দার আরো পজিশন তখন সেখানে পজিশনে নিতে পারেন। এই যে 3 মাসের উত্থানে আমরা প্রথম দিকে দেখেছিলাম যে ব্যাংকের যে স্টকগুলো ছিল বা ফান্ডামেন্টাল যেসব স্টক ছিল তাদের একটা ছোট র্যালি ছিল, কিন্তু এই শেষ দিকে লাস্ট 1 মাস বা 1.5 মাসে আমরা দেখেছি যে বেশ কিছু স্টক যেগুলো আসলে জাঙ্ক শেয়ার নামে পরিচিত বা ছোট পেড আপ ক্যাপিটাল বা কোম্পানি বন্ধ, কারখানা বন্ধ, এই টাইপের কোম্পানিগুলোর শেয়ারের একটা বড় উল্লম্ফন হয়েছে। বাজার কি এই যে এখন যে সে কি অবস্থা হয়েছে কিছুটা, সেটার পেছনে কি এটা দায়ী কিনা যে আসলে মানে ছোট বা এই যে জাঙ্ক শেয়ারগুলোর উল্লম্ফন কিনা? এটা আসলে তো আমরা সবসময় চাই যে ভালো কোম্পানিগুলোতে র্যালি হোক বাজার, বা বাজারের ইন্ডেক্সটা বাড়ুক ভালো কোম্পানি দিয়ে। তবে এই ব্যাপারটা আমরা প্রথমে খুশি হয়েছিলাম যে এই বছরের শুরুর দিকে যখন র্যালিটা হয় জুন জুলাই মাসে, র্যালিটা মেইনলি ড্রিভেন বাই ছিল ব্যাংকিং সেক্টর এবং কিছু ভালো এনবিএফআই। ব্যাংকগুলোর মতো দেখা গিয়েছিল ভালো ব্যাংকগুলো রিটার্ন দিয়েছে, খারাপ ব্যাংকগুলোর থেকে ভালো ব্যাংকগুলোর রিটার্ন অনেক ভালো ছিল। আমাদের নর্মালি উল্টাটা হতো, দেখা যেত যে ব্যাংক সেক্টর বাড়লেও সবচেয়ে খারাপ ব্যাংকগুলোতে রিটার্ন বেশি হতো। তো এনবিএফআই তো দেখা যেত যে এনবিএফআই গুলা টাকা ফেরত দিতে পারছে না, সেগুলো রিটার্ন বেশি হতো। এবার কিন্তু সেটা হয়নি। এবার হাইয়েস্ট রিটার্ন ছিল এনবিএফআই সেক্টরে আইডিএলসির, তারপর ছিল আইপিএডিসি, ডিবিএইচ, মোটামুটি ভালো এনবিএফআই গুলো। ব্যাংকগুলোতে আমরা দেখেছি হাইয়েস্ট রিটার্ন ছিল ব্র্যাক ব্যাংকের, ফলোড বাই সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, যেগুলো মোটামুটি শক্তিশালী ব্যাংক। তা এই ব্যাপারটা মার্কেটে যেটা পজিটিভ দিক ছিল। এরপর যেটা হলো আপনি যেটা বললেন যে জাঙ্ক সেক্টরগুলা, জাঙ্ক সেক্টরের র্যালিগুলা মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ধর্মই ছিল হচ্ছে যে জাঙ্ক সেক্টরগুলো সবচেয়ে বেশি রিটার্ন দিত সবসময় র্যালি হলে। তা আমরা এইবার সেটা ব্যতিক্রম ছিল, র্যালির শুরুটাতে জাঙ্ক স্টক আসলে অতটা রকম পারফর্ম করতে পারে নাই। তা আমরা খুব এটাতে খুশিও হয়েছিলাম, ভালো লেগেছিল। তবে জাঙ্ক স্টকগুলা আসলে র্যালি দেওয়াটা যখন মার্কেটে অনেক টাকা ফ্লো হয়, এটা স্বভাবতই বেশ কিছু কারণে বেশি হয়। মানে আমি এখানে মার্কেট ম্যানিপুলেশন বা ওই পার্টটা বাদই রাখলাম। যে জিনিসটা হয় যখন মার্কেটে অনেক টাকা আসলে এখন এখানে সব বিনিয়োগকারী তো খুব লার্নেড বিনিয়োগকারী তা না, অনেকে কুইক প্রফিট চায়। অনেকে দেখে আসছে যে জাঙ্ক স্টকগুলা হিস্টোরিক্যালি পারফর্ম করে আসছে এবং হিস্ট্রি রিপিট করে, তখন তারা দেখা যায় জাঙ্ক স্টকগুলোতে ইনভেস্ট করে থাকে। এবং এগুলো যেহেতু অনেকগুলো স্টক আছে খুব ছোট মার্কেট ক্যাপ, দেখা যায় কোম্পানি শেয়ার আপনি 10 কোটি 20 কোটি টাকা শেয়ার কিনলে যেটা পাবলিকের কাছে শেয়ার আছে আর কোনো শেয়ার থাকে না। তো এখানে তখন অল্প কিছু ফান্ড ঢুকলে দেখা যায় কোম্পানির শেয়ারের দাম অনেক বেড়ে যায় এবং ওই একটা চক্র চলতে থাকে, আরো বাড়তে থাকে। তবে এখানে আপনি দেখেন আসলে একটা কোম্পানিকে আপনি যদি লিস্টিং রেখে দেন, আমি এটা বলছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা সিউটেন এক্সচেঞ্জ কমিশন ম্যানিপুলেশন না হলে কোনো কোম্পানি যদি দাম বাড়ে জাস্ট এটার জন্য কোয়ারি করাটা আসলে সেটাও যুক্তিসঙ্গত না। কারণ এটা ইনভেস্টরের রাইট আছে যে আপনারা এই কোম্পানিটাকে লিস্টিং রেখে দিয়েছেন, তার মানে আমি তো চাইলে এটা কিনতেই পারি, তাহলে আপনি লিস্টিং রেখেন না এটাকে। কারণ এখানে যে জিনিসটা মানে এটা যেটা হওয়ার এটা হবেই, কিন্তু এটাকে দূর করার জন্য অনেক কাজ করা যেতে পারে। যে যদি রেগুলেটর চায় যে না এটা আমি কমি না, বাইরের দেশে এটা হয়, বাইরের দেশের সাথে দেখবেন পেনি স্টকগুলোর দাম অনেক বেশি বাড়ে। পেনি স্টকের দাম দেখা যায় আপনার অনেক পেনি স্টকের দাম গুগল ফেসবুকে থেকে অনেক ফাস্ট সেগুলোর দাম বাড়ছে। তো এটা আসলে পার্ট অফ দ্য মার্কেট। তো এখানে আমি মনে করি না যে এটা ধরে আটকাতে হবে বা ইয়ে করতে হবে, তা না। কিন্তু এখানে দেখতে হবে ম্যানিপুলেশন হচ্ছে কিনা, ম্যানিপুলেশন হলে আটকাতে হবে। এখানে দেখতে হবে যে কোম্পানি অপারেশন আছে কিনা, অপারেশন না থাকলে এটা ভালো করে জানাতে হবে। এটা নিয়ে কোনো রেগুলেশন তৈরি করা যেতে পারে, ভ্যালিড রেগুলেশন। আপনার কথা ধরেই বলি, ওই যে বলছিলেন যে
কোম্পানি আসলে রান করছে কিনা, বন্ধ কিনা, আমরা এই সব দিয়েও দেখেছি যে এই সব নিউজ যখন ডিএসসি বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা বিভিন্ন স্টক এক্সচেঞ্জ থেকে বলা হয়েছে যে এই কোম্পানি আমরা পর্যবেক্ষণে গিয়েছিলাম, পরিদর্শনে গিয়েছিলাম, বন্ধ দেখেছি, যেদিন এই নিউজ দিয়েছি সেদিন আবার 10% বেড়ে গেছে, তারপরের দিন 10% বেড়ে গেছে। আসলে এই মানে আমরা দেখেছি রেগুলেটরের পক্ষ থেকে এই সব ব্যাপারে বিনিয়োগকারীদের সতর্ক করার চেষ্টা করছে, আমরা একটু বলতে পারি টেনেও ধরার চেষ্টা করেছি, কিন্তু আসলে আখেরে কিন্তু কাজ হয় নাই। এইটা ওই যে ঝুঁকি যেটা তৈরি করে, আসলে এই বিনিয়োগকারীদের এই ঝুঁকি পরবর্তীতে টোটাল বাজারটাকে আসলে অস্থিতিশীল করে কিনা? না, তা তো করে। মানে ফার্স্ট থিং হচ্ছে আমাদের ব্যক্তি বিনিয়োগটা কমানিয়ে আসতে হবে। ব্যক্তি যাতে সরাসরি বিনিয়োগটা কম করে এইভাবে উৎসাহিত করতে হবে। তাকে তো মানা করা যায় না, এটা তো রাইট, সে বিনিয়োগ সরাসরি করবে কি করবে না। আপনি বাইরের দেশে দেখেন, ইভেন ইন্ডিয়া তো মানুষ সরাসরি শেয়ার মার্কেটে বিনিয়োগ খুব কম করে। তারা কিন্তু আমাদের মতো কোনো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, কোনো মার্চেন্ট ব্যাংকের ডিসক্রিপশনারি পোর্টফোলিওর মাধ্যমে বিনিয়োগ করে থাকেন। তো দেখা যায় আলটিমেটলি বিনিয়োগকারী ব্যক্তি কিন্তু বিনিয়োগটা ম্যানেজ করতেছে কোনো প্রফেশনাল। তো প্রফেশনালরা যখন ম্যানেজ করবে তারা তখন এই ধরনের জাঙ্ক স্টকে তারা মানে র্যান্ডমলি এভাবে ঢুকবে না, বা একটা কোম্পানি বন্ধ তার মধ্যে এই জিনিসটা তারা কম করবে, আর তখন মার্কেটের স্থিতিশীলতা আরো বেশি বাড়বে। তো এখানে আমার মনে হয় এখানে এনবিআর এর একটা বড় ভূমিকা আছে, বিশেষ করে যে বিনিয়োগকারীকে এইভাবে বেনিফিটেড করা উচিত যে যখন তুমি প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ করবা, তুমি ট্যাক্সে অনেক কিছু অ্যাডভান্টেজ তাকে দিল, বা তাকে ইনসেন্টিফাই করার জন্য কিছু করতে হবে। সেই সাথে আমাদের মতো যারা কোম্পানি যারা আছে, যারা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছে বা ডিসক্রিপশনাল পোর্টফোলিও ম্যানেজ করছে, তাদেরকেও ইন্টিগ্রিটি রাখতে হবে, ইফিসিয়েন্সি দেখাতে হবে। সেও যদি টাকা নিয়ে ইন্টিগ্রিটি না করতে পারে, রিটার্ন না এনে দিতে পারে, তাহলে তো থাকবে না। এই একটা জিনিস। আরেকটা বড় জিনিস হচ্ছে, আমার কাছে খুব সহজ একটা উপায় মনে হয়, যদি এই ধরনের কোম্পানিগুলার এরকম উল্টাপাল্টা দাম বাড়া এটা বন্ধ করতে চায়, শর্ট সেলটা চালু করা উচিত। এমন এটা মোর পাওয়ারফুল একটা হবে। সারা ওয়ার্ল্ডে শর্ট সেল আছে, আমাদের দেশে শর্ট সেলটা সবসময় ভয় পাওয়া হয় যে শর্ট সেল দিলে মার্কেট পড়ে যাবে। আর শর্ট সেল অপশন দিলে কিন্তু আমার মনে হয় না কেউ এসকার ফার্মাকে শর্ট সেল করবে, আর তার কাছে মনে হবে এটা তো অলরেডি বরঞ্চ সে কিনতে যাবে। কিন্তু এই যে যখন আপনি এরকম একটা কোম্পানি যেটা বন্ধ কোম্পানি এবং এই ঘোষণা আসা বা 10% দাম বেড়ে গেল, তখন দেখা যাবে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা তখন এটা হেভিলি শর্ট করে ফেলে এই কোম্পানির দামটা 10% বাড়া তো দূরের কথা, এটা দেখা যাবে 50% দাম কয়দিনের মধ্যে পড়ে গেছে। এটাতে তারা বেনিফিটেডও হবে, সেই সাথে বাজারে স্থিতিশীলতা আসবে। এটার জন্য আমাদের নীতিমালা চেঞ্জ করার লাগবে সম্ভবত, কারণ হচ্ছে আমাদের এখন শর্ট সেলের কোনো নাই, এটার সাথে সফটওয়্যার থেকে শুরু করে অনেক কিছুই পরিবর্তনের একটা মানে লাগবে, যে আসলে পরিবর্তন করতে হবে। আমি একটু আপনার একটু বাজারের ফান্ডামেন্টাল জায়গায় যাই। আমরা যদি বলি বাজারের পি রেশিও হচ্ছে এখন 10.63% পয়েন্টে রয়েছে। এই জায়গাতে এই যে পি রেশিও, এটা যে কোনো আমরা যদি আশেপাশে সবগুলো দেশ দেখি, তাদের মধ্যে তো পি রেশিওর জায়গা কম, এই জায়গা বিনিয়োগের জন্য অনেক জায়গা, কিন্তু এই পি রেশিওর মধ্যে অনেক পার্থক্য। যেগুলো ভালো কোম্পানি, খুবই ভালো কোম্পানি, তাদের পি রেশিও আপনার হচ্ছে 3, 4, 5, 6 এর মধ্যে। আবার যেগুলো যে দুর্বল কোম্পানির কথা বলতে, সেগুলোর 150, 250, 200 এরকম পি রেশিও হয়ে আছে। এই যে ফান্ডামেন্টাল জায়গা, আমরা এতদিনেও কেন এই বিনিয়োগকারীদের এটা আসলে বোঝাতে পারছি না যে ফান্ডামেন্টাল জায়গায় বিনিয়োগ করলে আসলে বিনিয়োগটা সেফ থাকে? এই ব্যর্থতাটা কাদের? এইটা আমি মানে কারো ব্যর্থতা ওইভাবে নাম ধরে বলবো না, বাট আমি যেটা ওই ব্যাক টু দ্য প্রিভিয়াস পয়েন্ট, যে বিনিয়োগকারীরা একজন সাধারণ বিনিয়োগকারী, সে মেজরিটি আমরা ধরে নেব সে ফিনান্সিয়াল নলেজ তার অত রকম স্ট্রং না থাকাটা স্বাভাবিক। হয়তো সে একজন ভালো ডক্টর, সে একজন ভালো বিজনেসম্যান, বাট নট লাইক সে একজন ভালো ফান্ড ম্যানেজার। বাট আমাদের সমস্যা হচ্ছে আমরা সবকিছু নিজেরা করতে চাই এবং আউটসোর্সটা করতে চাই না। তো এখানে আমাদের কালচারটা হয়ে আসছে আমরা সবাই নিজে নিজে বিনিয়োগ করতে চাই। আমি যখন কারোর সাথে কথা বলি, আমি একজন ফান্ড ম্যানেজার, আমি একটা ওপেন এন্ড ফান্ড ম্যানেজ করি, তা আমি চাই যে আমি তার টাকাটা ম্যানেজ করতে, আমার এটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। কিন্তু কাউকে বললে আমি দেখা যায় সে নিজে খুব ভালো মতো বিনিয়োগ করছে, কিন্তু আমার কাছে কিন্তু সে টাকাটা, আমি যখন বলছি আমার এখন আপনি কিছু টাকা রাখেন, তখন সে বলছে আমার তো টাকা নাই, এই সমস্যা, হ্যাঁ অনেক কিছু বলছে। তো এটা কেন? মানে কারণটা হচ্ছে এখানে দুইটা জিনিস কাজ করে। প্রথম হচ্ছে যারা ডাইরেক্টলি মার্কেটে ইনভেস্ট করে তাদের মধ্যে এটা একটা এক্সাইটমেন্ট কাজ করে, এটাকে তারা একটা গ্যাম্বলিং এর মতো মনে করে, যে লটারির মতো, দেখি কি হয়, দেখি একটু মজা লাগে, প্রতিদিন দাম বাড়তেছে কমতেছে, ওনার কাছে টাকা দিব, উনি তার মতো করবে, আমি তো এই ফান্ডটা তো পাবো না, এই থ্রিলটা অনেকে মানে মিস করতে চায় না।
আর সেকেন্ডলি হচ্ছে অনেকে হয়তো কনফিডেন্সটা পায় না বা তার আরো বেশি চাহিদা থাকে, আমাকে যখন এত কেমন রিটার্ন পাবো, আমি তো কত দিতে পারবো এটা তো বলতে পারছি না, বাট হিস্টোরিক্যালি আমার ক্যারিয়ারে আমি দেখছি এভারেজ 15% মতো থাকে, তখন তার মন খারাপ হয়ে যায়, কারণ সে চায় যে মাসেই 15% করে আর্ন করতে, যে এত কম রিটার্নে কি হবে। বাট দুঃখজনক হচ্ছে সে কিন্তু পরে মাসে 15% পারে না, তার দেখা যায় তার আবার এভারেজ করলে দেখবেন হচ্ছে -10% হচ্ছে হিস্টোরিক্যালি, কারণ সে কোনো বছর হয়তো বা টাকা ডবল করে ফেলছে, আরেক বছর আবার সেটা নাই হয়ে গেছে, আরেক বছর আবার 30% লস হয়েছে। তার খালি ভালো মেমোরিগুলো আছে, আমি ওই একটা স্টক কিনছিলাম, দাম ডবল হয়েছিল, তো এটা মনে হয় আবার হবে, সেই হোপটা নিয়ে থাকে। তো এই কারণে দেখা যায় আমাদের এখানে আমরাও তাদেরকে বুঝাতে পারছি না জিনিসগুলো ঠিক মতো, আমাদের ইন্ডাস্ট্রি নতুন, আবার তারাও জিনিসটা বুঝতে চাচ্ছে না, তারা নিজেরা বিনিয়োগ করতে যাচ্ছে। তো নিজেরা যখন একজন ব্যক্তি, সে একজন ডক্টর, সে কাজের ফাঁকে হঠাৎ করে সে একটা ইনভেস্ট করবে, সে তো আসলে তখন ওই স্টাডি করার সময় নাই, এবং সে তখন দেখা লাগবে তার ব্রোকারকে জিজ্ঞাসা করবে, ট্রেডার বলবে আপনি এটা কেনেন, যেটা পি হয়তো আপনি বললেন যেমন 150 পি, কারণ কিন্তু এখন এটা সে বলে এটা রানিং আইটেম স্যার, এটা কেনেন, হ্যাঁ এটা ডবল হবে 1 মাসের মধ্যে, সে কিন্তু 150 পি এগুলো কিছুই তখন সে দেখতে যাবে না, তার কথা দিয়ে কিনে ফেলবে। এই যে এই জিনিসগুলো, এটার জন্য আমি ঘুরে ফিরে আবার বলবো যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকে এনকারেজ করতে হবে এবং এই জিনিসটাকে হাইলাইট করতে হবে। আপনাদেরও পারফরমেন্স ট্র্যাকিং, মানে যারা মিডিয়া সেক্টর আছে, দেখতে হবে যে কোন ফান্ড ম্যানেজার ভালো করছে, তাদেরকে হাইলাইট করা, যাতে করে ব্যক্তিরাও এটাতে এনকারেজ ফিল করে। সবারই ভূমিকা আছে এখানে, আমাদের ভূমিকা আছে আমাদেরকে প্রমোট করা, আপনাদের ভূমিকা আছে এই ব্যাপারটা প্রমোট করা, মিডিয়াতে ইয়াকে জানানো, রেগুলেটরের ভূমিকা আছে যে ইনসেন্টিফাই করা, যাতে করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের মাধ্যমে সে আসে, সবকিছু মেলায়। বিনিয়োগকারীরা এটা মনে করে নাকি যে মানে আমার টাকা দিয়ে প্রফিট করে একটা প্রতিষ্ঠান নেবে, আমি আসলে একটা অংশ পাবো, বা আপনাদের চার্জ বেশি, এই ধরনের কোনো বিষয় আছে কিনা, যে আপনারা যে চার্জ করেন বা এই প্রক্রিয়াটা কি খুব সহজ কিনা, মানে এই প্রক্রিয়াটাতে কোনো জটিলতা আছে কিনা? না, এই প্রক্রিয়াটাতে আসলে জটিলতা নেই, তাদের মধ্যে অনেকে হয়তো অ্যাম্বিগুইটি আছে যে আসলে কি হচ্ছে বা কিভাবে চার্জ করে জানি না। ওপেন এন্ড ফান্ডে যেটা হয়, আমরা তো নেট অ্যাসেট ভ্যালুটা প্রকাশ করি এভরি উইকে, তো ওই নেট অ্যাসেট ভ্যালুতে বিনিয়োগকারী শেয়ারের মতোই ওটা একটা ভ্যালু, ওই ভ্যালুতে সে আবার ফান্ডে ইনভেস্ট করতে পারে, যতগুলো ইউনিট কিনতে পারে, এবং ওই নেট অ্যাসেট ভ্যালুতে সে আবার বিক্রি করতে পারে পরবর্তীতে যখন প্রতি সপ্তাহে ওটা চেঞ্জ হচ্ছে। এখন এই নেট অ্যাসেট ভ্যালুটা আমরা যখন প্রকাশ করি, আমাদের চার্জটা বাদ দিয়েই করি, এবং আমাদের চার্জটা হচ্ছে খুবই সামান্য, এটা রেগুলেটরি ঠিক করে দেওয়া। এটা রাফলি দেখা যায় কেউ যদি আমাদের সাথে যে ফান্ডটা রাখে, এটা 1 বছর থাকলে তার 1.5% মতো, অর্থাৎ কেউ 1 লাখ টাকা আমার এখানে থাকলে আমি 1.5 টাকা মতো এখান থেকে কেটে রাখতে পারি। এটা আসলে খুবই অল্প একটা অ্যামাউন্ট, এবং ওটা কেটেই কিন্তু আমি তাদেরকে নেট অ্যাসেট ভ্যালুটা প্রকাশ করি। যদি 3 মাস 4 মাস পরে বের হয়ে যেতে চায়, তাহলে সেটা কি ওই ওই প্রপোর্শনে কাটা হবে, ওটা কিন্তু আলাদা করে কাটা হচ্ছে না। মানে আমি যে নেট অ্যাসেট ভ্যালুটা যখন মিউচুয়াল ফান্ডগুলো প্রকাশ করে, ধরেন এখন ন্যাব বা নেট অ্যাসেট ভ্যালু আছে 10 টাকা, সামনে এই 10 টাকাটা প্রকাশ করা হয়েছে চার্জটা কেটেই, তো কিন্তু এটা চার্জ কাটার পরে ভ্যালুটা দেখতে পাচ্ছে রিটার্নটা কত, এরপর কিন্তু আর কোনো হিডেন চার্জ নাই। হ্যাঁ, অনেকে আছে এক্সিট ফি রাখে, বাট ওটা তারা বলে দেয় যারা রাখে, অনেকে রাখে না। তো 10 টাকা থেকে পরের সপ্তাহে বা 1 মাস পর এটা দেখা হলো 10.5 টাকা, তো সেক্ষেত্রে এই যে 10.5 টাকা হিসাব করা হয়েছে, এটা কিন্তু ফিটা কাটার পরই ওই প্রপোর্শনে কেটেই ফিটা এটা বের করা হয়েছে। আমার কাছে মনে হয় চার্জটা নিয়ে আমি খুব একটা মানুষকে কনসার্ন হতে দেখি নাই, বাট ওই যেটা বললাম যে সবাই আরো কুইক প্রফিট চায়, কুইক প্রফিট নিতে যে অনেকে রিস্কের পার্টটা মিস করে ফেলে। আমরা আমাদের রিটার্নের দিকে আমরা যেরকম ফোকাসটা রাখি, রিস্ক ম্যানেজমেন্টটা আমরা খুব বেশি ফোকাস রাখি। আপনারা লক্ষ্য করে থাকবেন এপ্রিল মে মাসে মার্কেটে কারেকশন হয়েছিল 11%-এর বেশি, দেখো টানা 2 মাসে 11%-এর বেশি কারেকশন, এটা ডিএসির ইতিহাসে খুব রেয়ার ছিল। ওই কারেকশনে অনেক যারা ডিরেক্টলি ইনভেস্ট করেছে, দেখা গেছে অনেকে 20-25% কারেকশন হয়ে গেছে। 11% বড় শেয়ারগুলোতে কারেকশন হয়েছে, দুর্বল শেয়ারে আরো বেশি কারেকশন হয়েছে। আমাদের ফান্ডে সেখানে কারেকশন হয়েছে ম্যাক্সিমাম ওই পিরিয়ডটাতে 0.8%, মানে যেটা 1%ও না। ওইখানে যদি আমারও 15% কারেকশন হয়ে যেত, আমার কিন্তু আবার ঘুরে দাঁড়াতে কষ্ট হতো, এবং বিনিয়োগকারী আমার বলতে আমার বিনিয়োগকারী না। তো এই যে রিস্ক ম্যানেজমেন্টটা, এই জিনিসটা হচ্ছে আপনার জন্য, মানে বিনিয়োগকারীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে পার্টটা যখন কেউ ডিরেক্টলি বিনিয়োগ করে অনেকেই মিস করে ফেলে, রিস্কের সাইডটাতে তারা খেয়াল রাখে না, অনেক রিটার্ন করে, পরে দেখা যায় একটা ঘটনাতে তার সব রিটার্ন ওয়াইপড আউট হয়ে গেছে রিস্ক ম্যানেজমেন্ট না করার জন্য। আমি একটু জানতে চাই, এই যে আমি ফান্ডে বিনিয়োগ করলাম, সেটা লিকুইড করা, মানে আমি ক্যাশ করতে যদি চাই, এই প্রক্রিয়াটা কি এখনো মানে ম্যানুয়াল পদ্ধতিতে হয় কিনা, বা কিভাবে করছেন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি বলেন যে আসলে এটা কিভাবে করা হয়, খুব সহজে লিকুইড করা যায় কিনা? খুব সহজে করা যায়। তার আমাদের ওপেন এন্ড ফান্ডে যখন কেউ বিনিয়োগ করে থাকে, তখন তার এটা এসএসসি রুল যে ইলেকট্রনিক শেয়ার ইস্যু করতে হবে। সো তার যেই ব্রোকারেজ হাউসেই ইয়েটা থাকুক না কেন, এখন থাকুক না কেন, সে ওখানে তার
বিও অ্যাকাউন্টে দেখতে পারবে, যে ফান্ডটা লিস্টেড না হলেও ফান্ডের নাম দেখতে পারবে আছে। তখন সে যদি এটা সেল করতে চায়, তার রেজিস্টার ইমেল থেকে, যদি আমরা যেভাবে করি রেজিস্টার ইমেল থেকে সে যদি ইমেল করে বা বা ফর্ম ফিল আপ করে পাঠায়, যেটা সে প্রিফার করে, জানিয়ে দেয় যে আমি সারেন্ডার করতে চাচ্ছি, টাকা উঠাতে চাচ্ছি, এটা করলে তার এরপরে তেমন কোনো প্রসেস নাই। আমরা যেটা করি তখন ওই ইউনিটটা বিলুপ্ত করে ফেলি, বিলুপ্ত করে তার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্টলি টাকাটা ট্রান্সফার করে। এটা কতদিন লাগে? এটা ম্যাক্সিমাম 4টা ওয়ার্কিং ডে ম্যাক্সিমাম। ধরেন আমি আজকে মনে করলাম যে আমার যে ফান্ডটা আছে এই ফান্ডটা আমি সেল করব, আপনি প্রিভিয়াস উইকে আপনি একটা নেট অ্যাসেট ভ্যালু দিয়েছেন, সেইটা অনুযায়ী আমি পাঠালাম। তো আমি যদি রবিবার আপনাকে সারেন্ডারের চিঠিটা দেই, সেই ক্ষেত্রে আপনি আমার অ্যাকাউন্টে কবে টাকা দিবেন? এটা সবচেয়ে বেশি লাগলে হচ্ছে মঙ্গল বুধবার, যদি খুব বেশি দেরিও হয় বৃহস্পতিবার, এর বেশি না, ম্যাক্সিমাম 4টা ওয়ার্কিং ডে। সেটা হচ্ছে আগে প্রিভিয়াস মানে উইকের যে ন্যাপ ছিল। আর যদি আমি কিনতে চাই রবিবার, আপনার যে ন্যাপ দিয়েছেন আমি রবিবারে কিনতে চাই, রবিবারে আপনার কাছে আমি রিকোয়েস্ট পাঠালাম, সেই ক্ষেত্রে আপনার কয় দিনের মধ্যে কোন রেটে আমাকে দিবেন, ইউনিটগুলো বিতরণ করবেন? মানে আপনি রোববার যদি টাকাটা দেন, আপনার ইউনিট ধরেন সোমবারে চলে যাবে আপনার ইয়াতে। এটা রেট কি হবে? আগের বৃহস্পতিবার যেটা পাবলিশ হলো সন্ধ্যায়, বা রোববার সকালে যেটা ফিনান্সিয়াল এক্সপ্রেসরা বা বিভিন্ন পত্রিকায় যেটা পাবলিশ হয়, সেটার রেটে হবে। আচ্ছা, এই প্রক্রিয়াতে মানে আসলে আরো কিছু করার আছে কিনা? মানুষজন যদি জানতে পারে যে এই প্রক্রিয়ায় আমি খুব দ্রুত টাকাটা লিকুইড করতে পারছি, দ্রুত ইনভেস্ট করতে পারছি, এই প্রক্রিয়ায় যে 3-4 দিনের জায়গাটা কমায় কি একদিন বা আরো কমে নিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি এমন হয় যে আমরা অনেক 1-2 দিনও টাকা দিয়ে দিই, একদিনও দিয়ে দিই। এখন যেই কারণে অনেক লেটটা হয়, এখানে দুইটা জিনিস করতে হয়। একটা হচ্ছে ব্রোকারেজ থেকেও, যেহেতু তার ব্রোকারেজের শেয়ারটা থাকে, ব্রোকারেজ থেকেও তার একটা অ্যাপ্রুভাল আনতে হয়, এটা আমরা নর্মালি এনে দিই তার হয়ে। অনেক ব্রোকারেজ এটা দেখা যায় দিতে একটু দেরি করে, এই একটা এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, বাট টপ ব্রোকারেজগুলো থেকে এই প্রবলেমটা হয় না। আরেকটা যেটা হয় যে আমাদের ফান্ডে যদি এমন হয় যে আমাদের পুরো টাকাটা লিকুইড অবস্থাতে নাই, অর্থাৎ স্টকে ইনভেস্টমেন্ট আছে যেটা নর্মালি থাকে, তখন কি হয় আমরা ওই স্টকটা বিক্রি করে টাকাটা পেতেও তো 2 দিনের মতো লেগে যায়। ওই টাকাটা আসার পর তখন তাকে আমরা টাকাটা দিতে পারি, এই জন্য দেখা যায় 2 দিন 3 দিন সময় নর্মালি লেগে যায়, 4 দিনটা আমরা জন্য ম্যাক্সিমাম টাইমটা বলি। কিন্তু যদি এমন হয় আমরা কিছু ক্যাশ ফান্ডে সবসময় রেখে দিই, যে ফান্ডের 2-3% 5% ক্যাশ থাকে, ওই অ্যামাউন্টের মধ্যে রিডেমশন হলে দেখা যায় আমরা তখন ইমিডিয়েটলি তাকে দিয়ে দিতে পারি টাকাটা, তখন একদিনে দিয়ে দেওয়া যায়। এই যে ফান্ড আপনারা ম্যানেজ করছেন, এই ম্যানেজিং নিয়ে অনেক ধরনের বাজারে নেতিবাচক আছে, যে মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করে তারা বিভিন্ন গ্যাম্বলিং এর পার্ট হয়, অথবা বিভিন্ন জায়গায় ডাম্পিং এর পার্ট হয়, যে কেউ ডাম্প করবে আমি সেটা কিনে নিলাম, নিয়ে একটা লুজার। এখন যে রুলস আসতেছে যে মিউচুয়াল ফান্ড নিয়ে যে রুলসটা হচ্ছে, সেটা কি বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানের যে ফান্ড এটা সেভ করার জন্য কতটা সাপোর্ট দিবে বলে মনে হচ্ছে আপনার কাছে? ফান্ডে দেখেন আপনার দুই রকম সাপোর্টের বিষয় থাকে। যেমন একটা হচ্ছে আমার কাছে টাকা আছে, আমি টাকা দিয়ে চলে গেলাম, অফিস বন্ধ করে দিয়ে চলে গেলাম, মানে যেটা আমি ডাইরেক্ট একবারে বললাম যে লুটপাট করা, এটা কি এখন পসিবল? এটা আগেও পসিবল ছিল না, কারণ ফান্ডের নিয়ম হচ্ছে এখানে আমার একজন ট্রাস্টি অ্যাপয়েন্ট করতে হবে, একজন কাস্টডি অ্যাপয়েন্ট করতে হবে। আমার সব সিকিউরিটিজ থাকবে কাস্টডির কাছে, আমি এফডিআর করলে সেই এফডিআর এর রিসিপ্টও থাকবে কাস্টডির কাছে, তারপরে আমি এটা ভাঙাতে পারবো না। এবং আমি যত পেমেন্ট করতেছি নির্দিষ্ট কিছু খাত আছে, এর বাইরে আমি পেমেন্ট করতে পারবো না। আমি ইনভেস্টরকে দিতে পারবো, ব্রোকারেজকে ট্রেড কমিশন দিতে পারবো, ট্রাস্টি ফি, কাস্টডি ফি দিতে পারবো, নিজে ম্যানেজমেন্ট ফি দিতে পারবো, এগুলো সব সেট করা। কিন্তু আমার এর বাইরে খরচ করার জায়গা নাই। আমি একটা কম্পিউটার কিনতে পারবো না টাকা দিয়ে, তবে এটা কম্পিউটার কিনলে আমাকে কাস্টডি বলে এই টাকা এই কম্পিউটারের দোকানে কি করে গেল, ট্রাস্টি বলবে এই টাকা কোথায় গেল, তা আমাকে কিন্তু ধরে বসবে, আর নিজের অ্যাকাউন্টে তো দিতে পারবোই না। তো এগুলো তো রুল, আগের রুলও এগুলো আছে, বা বর্তমান যে রুলটা, তাহলে তো এখানে টাকা নিয়ে আমার চলে যাওয়ার সুযোগ নাই। তারপরে তো এরকম ঘটনা হয়েছে, একবার হয়েছে এরকম ঘটনা। এখানে তাহলে দায়টা কার আসে? এখানে দায়টা আসে কিন্তু যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তার তো আসবেই, কিন্তু তার তো সব এই জিনিসগুলো থাকার কথা ছিল কাস্টডির কাছে, ট্রাস্টির এগুলো দেখার কথা ছিল। এখানে অনেকগুলো পার্টি আসলে এর মধ্যে ইনভলভ ছিল। এটা যে কোনোভাবেই হোক ঘটনাটা হয়েছে। আর আপনি যেটা বললেন যে ডাম্প করছে, বেশি দামে শেয়ার কিনছে, এগুলা, এই জিনিসটা হচ্ছে আমার ইন্টিগ্রিটির উপর। আমি এটা নিয়ে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার কোম্পানির নামে, ওইখানে একটা ভিডিও করছি, যে দিয়েছিলাম যে ভালো ফান্ড ম্যানেজার কি করে চিনতে পারবেন। ভালো ফান্ড ম্যানেজার চেনার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে তার ইন্টিগ্রিটি আছে কিনা এটা চেক করা। ইন্টিগ্রিটিটা এখন আপনি কিন্তু যদি আমার যদি উদ্দেশ্য সৎ না থাকে, আমি অনেকভাবে ওয়ে আউট করবো। এই যে ব্যাংক সেক্টরে এত রেগুলেশন, এত পুরাতন সেক্টর, এর মধ্যে কতগুলো ব্যাংকে লুটপাট হয়ে গেল না। এখন আপনি এখানে যে ব্যাংকে সবাই বলতে নিরাপদ বিনিয়োগ, এফডিআর করে এখন আপনি টাকা পাচ্ছেন না,
আদৌ পাবেন কি পাবেন না আপনি জানেন না। তো এত রেগুলেশনের পরও কিন্তু কাজ হয়নি, খুব সলিড রেগুলেশন থাকার পরও। তো যদি ইন্টেনশন খারাপ থাকে, আপনি অনেক রুল থাকার পর অনেক কিছু করতে পারবেন। এই জন্য যেটা করতে হবে, আমাদের এখানে এখন প্রায় 60টার উপরে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, অ্যাক্টিভ হয়তো 30টার মতো আছে। আপনার দেখতে হবে যে এখানে সবগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এক না। তাদের মধ্যে এটা বিনিয়োগকারীর দায়িত্ব হবে তাকে খুঁজে বের করা যাবে কোথায় বিনিয়োগ করলে তাদের ইন্টিগ্রিটি নিয়ে আমার এরকম কমপ্লেন আমি দেখি নাই বা এরকম রেপুটেশনের প্রবলেম দেখি নাই, এখানে বিনিয়োগ করা যেতে পারে। এই যে আপনি বলছেন যে বিনিয়োগকারীরা খুঁজে বের করবে ট্র্যাক রেকর্ড, আসলে অনেক রেকর্ডই কিন্তু মানে পাবলিকলি পাবলিশড করা হয় না, যে আসলে যারা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড তাদের যে কি পরিমাণ প্রফিট দিচ্ছে এটাও তথ্য খুব অ্যাভেলেবল না। যেমন মানে আপনি যেগুলো লিস্টিং করা আছে সেগুলো যেমন অ্যাভেলেবল পাওয়া যায়, নেট অ্যাসেট ভ্যালু কত, কি হচ্ছে না হচ্ছে সব ডিটেইলসটা এটা জানা যায় না। এই জিনিসগুলো যে আপনার এই যে পিএসআই যেগুলো, এগুলো কি র্যান্ডমলি প্রকাশ করা বা এটা সবার মাঝে যায় এরকম কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? আছে, এটা নিয়ে প্রথমত বলিনি মিউচুয়াল ফান্ড অ্যাক্ট 2001 যেটা এখানে বলা আছে ওপেন এন্ড ক্লোজ এন্ড যেটাই হোক, মিউচুয়াল ফান্ডকে প্রতি রোববারে একটা দৈনিক পত্রিকা তার নেট অ্যাসেট ভ্যালু প্রকাশ করতে হবে, এবং যতগুলো ভালো আছে মোটামুটি 90% এটা প্রকাশ করে কোম্পানি, বা 90% বেশি হবে। আর ওয়েবসাইটও দিতে হবে। হ্যাঁ, আপনি ওয়েবসাইটে যদি যে কোনো ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওপেন এন্ড ফান্ডের ইয়েতে যান, তাদের নেট অ্যাসেট ভ্যালুর হিস্ট্রি পাবেন, তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাবেন, এবং এগুলো পেপারও কিন্তু ছাপানো হয়, হয়তো আমরা অবশ্যই খেয়াল করি না। তো আমার মনে হয় একটু সময় নিয়ে হলে সে একটু করে দেখতে পারবে যে কার কিরকম রিটার্ন দিয়েছে, কার বোর্ডে কারা আছে, ইন্ডিকেটিভ কিরকম, এগুলো দেখে একটু করতে হবে। তবে এগুলো নিয়ে আসলে বাইরে যেটা হয়, বাইরের দেশগুলো অনেক র্যাঙ্কিংও করে, তারা দেখা যায় অনেক প্রতিষ্ঠানই থাকে, তারা আবার এগুলো ট্র্যাক করে, র্যাঙ্কিং করে, তখন তাদের কাজ আরো ইজি হয়। সেই জিনিসটা আমাদের দেশে আসলে এইভাবে এখনো হয় নাই। তো বিনিয়োগকারী একটু কষ্ট করতে হবে, তার নিজেরই একটু করতে হবে। আমরা এখন একটু অন্য বিষয়ে আলাপ করি। এখন যে বাজার পরিস্থিতি, তাতে বিনিয়োগকারীদের মানে এখন যে তাদের ইনভেস্টমেন্ট আছে, তারা কি করতে পারে? নতুন করে ইনভেস্টমেন্ট, বা যদি ধরেন একটু শেকি মার্কেট আসলে বিনিয়োগকারীদের ক্যাশ রাখা, বা ইনভেস্টমেন্টের যদি মার্কেট পড়ে যায় তারা ফুল ইনভেস্টমেন্ট করবে কিনা, কি ধরনের প্রফিট টেকিং করবে কিনা, আপনার কোনো সাজেশন আছে কিনা? এখন যে মার্কেটের মানে একটু উঠছে বাড়ছে এই অবস্থা আসলে কি করতে পারে? আমরা এখন বিনিয়োগকারীদের মার্কেটের ওভারঅল মিড টার্ম ট্রেন্ড ভালো আছে, কিন্তু যেটা বললাম আমরা শুরুতেই বলে আসছি যে মার্কেটে একটা ভালো র্যালিও হয়েছে, তো এখান থেকে প্রফিট টেকিংও হবে, এবং সেটা হওয়াটা হেলদি। তো এই পিরিয়ডটাতে এবং অনেক শেয়ারের দাম দেখা গেছে এখন অনেক বেশি বেড়ে গেছে, ওভার ভ্যালুড হয়ে গেছে। আবার অনেক শেয়ার দেখা গেছে ওইভাবে রিটার্ন দেয়নি বা রিটার্ন দেওয়ার প্রসপেক্ট আছে। সেক্টর রোটেশন হচ্ছে, যে ব্যাংক সেক্টর দিয়ে একসময় রিটার্ন আসছে, এরপর ঘুরে টেক্সটাইলে গেছে, হ্যাঁ ইন্স্যুরেন্সে কিছুটা গেছে, ফার্মাসিউটিক্যালে গিয়েছে। এই রোটেশনগুলো কিন্তু সামনে হতে থাকবে বা আবার আগের ইয়াতে ব্যাক করবে। তো বিনিয়োগকারীদের আমার কাছে মনে হয় যে এখন তাদের কশাস থাকাটা দরকার। কশাস বলতে আমি বলছি না যে মার্কেট নিয়ে প্যানিক হয়ে যেতে হবে, তা না, বাট যেহেতু মার্কেটে একটু ভলাটাইল আমরা এই মাসটা দেখছি, 3 মাস টানা র্যালি হয়েছে, কিছু ক্যাশও তাদের হাতে থাকা উচিত, যাতে অপরচুনিটি আসলে তারা নিতে পারে। এবং মার্কেট যেই সেক্টরগুলো তার বা স্টকগুলো মনে হয় খুব বেশি রিটার্ন দিয়ে দিয়েছে, আমার মনে হয় সেখানে তার প্রফিট টেক করতে পারে। অ্যাট দ্য সেম টাইম সে খেয়াল করতে পারে যে কোন স্টকগুলোতে পটেনশিয়াল আছে বাট ওইভাবে রিটার্ন দেয়নি। তো আমি বলবো একটু কশাস থাকতে, এবং এই এটা একদম র্যান্ডমলি ইনভেস্ট না করতে, বা খুব মানে লোভে পড়ে খুব স্টকে না কিনতে, যেগুলো একদম জাঙ্ক স্টক, এগুলো তাদের জন্য খুব রিস্কি হয়ে যাবে। আপনি সেক্টরের কথা বলছিলেন যে আপনি পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করছেন, অ্যাসেট ম্যানেজ করছেন, আপনার কাছে সামনে কোন সেক্টরটাকে মনে হচ্ছে যে আরেকটু বাড়ার সুযোগ রয়েছে? মার্কেট যতটা বেড়েছে সেক্টরটা সেই তুলনায় কম বেড়েছে, বাট প্রসপেক্ট আছে, এরকম কোন সেক্টর কি আপনার নজরে পড়ছে কিনা? হ্যাঁ, খুব আমাদের সেক্টর রোটেশনগুলো যেটা আমি খেয়াল করেছি, এটা যে খুব রেশনাল ওয়েতে হয় তা না। মানে আমার যেটা মনে হয় যে ব্যাংক সেক্টরে টাকা ঢোকে, তারপর ব্যাংক সেক্টর থেকে প্রফিট টেক হওয়ার পর ওই টাকাগুলো তখন আবার একটা দিকে ফ্লো করে। যেমন এরপর টেক্সটাইলে ফ্লো করলো, কারণ হচ্ছে ইন্ডিয়াতে যখন ট্যারিফটা বাড়াই দিল ইউএস, একটা ইনসিডেন্ট থেকে, কিন্তু আগে থেকে কোনো ফোরকাস্টের ছিল না, উপায় ছিল না। এখন রিসেন্টলি আমরা দেখছি পাওয়ার সেক্টরে একটা ইন্টারেস্ট হচ্ছে, পাওয়ার জেনারেশন কোম্পানিগুলোতে হঠাৎ করে একটা রিটার্ন হচ্ছে, এটা কিন্তু কোনো ভ্যালিড এরকম কোনো রিজন নাই। বাট যেটা হয় যখন প্রফিট টেকিংটা হয় তখন তারা আবার হয়, মানে আরেকটা সেক্টরে টাকাটা তখন তারা দেখে যে এটাতে দাম বাড়ে না, এখানে তারা বলতে বিনিয়োগকারীরা। আমাদের ফার্মাসিউটিক্যালও এখনো স্কোপ আছে, ফার্মাসিউটিক্যালে ওইভাবে খুব বড় র্যালি এখনো হয়নি। এরপর কিছু লার্জ ক্যাপ কোম্পানি যেগুলোতে দেখা গেছে যাতে ওইভাবে র্যালি হয়নি, বাট বড় কোম্পানি আর কি। আমাদের গত র্যালিগুলোতে দেখবে যে
লার্জ ক্যাপ কোনো না কোনো কোম্পানি লিড দিয়ে আসছে, যেমন ব্র্যাক ব্যাংক এক সময় লার্জ ক্যাপ স্টকের মধ্যে একটা ভালো লিড দিয়ে আসছে। তারপর আমরা দেখছি যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, হ্যাঁ ফার্মাসিউটিক্যাল মধ্যে একটা বড় কোম্পানি, মার্কেট ক্যাপ অনেক হাই এবং লিড দিয়ে আসছে। এখন এরকম বেশ কিছু লার্জ ক্যাপ কোম্পানি এখন আছে যেগুলো দেখবেন যে কোম্পানি অত মানে খুব মানে খারাপ কোম্পানি না, ভালো কোম্পানি এবং রিটার্নটা কম দিয়েছে, ইন্ডেক্সের ওয়েটও আছে। তো এরকম কিছু কোম্পানি দিকে আমার মনে হচ্ছে সামনে আসতে পারে নতুন একটা। আমরা একটু অনুষ্ঠানের শেষের দিকে আসছি। সামনে ইলেকশন, ফেব্রুয়ারিতে সরকার ঘোষিত ইলেকশন হওয়ার কথা, মাঝখানে দুটো ইলেকশন, ছাত্রদের সংসদের ইলেকশন হয়েছে। সব মিলে ইলেকশনকে ঘিরে পুঁজিবাজার কি ধরনের রিঅ্যাকশন দেখাতে পারে বলে আপনার মনে হচ্ছে? পুঁজিবাজার ইলেকশনের আগে বা ইলেকশনের পরে আপনি কোনো ধরনের ফোরকাস্ট করছেন কিনা এই ইলেকশন রিলেটেড রিঅ্যাকশন নিয়ে? আচ্ছা, এটা আমিও খুব একটা ভালো বুঝি না আসলে। হ্যাঁ, তবে যখন একটা জিনিস খেয়াল করেছিলাম, যখন ইলেকশনের ডিক্লারেশনটা প্রথম আসলো ইন্টারিম গভর্নমেন্ট থেকে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে, তখন দেখছিলাম যে মার্কেট এটা খুব পজিটিভলি নিয়েছিল। মানে মার্কেট তো আসলে কিভাবে নিয়েছে ব্যাপারটা সে তার পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দেয়। তখন ইন্ডেক্সের রিটার্ন ভালো ছিল, ইন্ডেক্সের টার্নওভার ভালো ছিল, মনে হচ্ছে যে বিনিয়োগকারীরা এটাকে স্বাগত জানিয়েছে ইলেকশনটাকে। আমি মনে করি এটাকে স্বাগতই জানাবে বিনিয়োগকারীরা। আর ইলেকশনের পরবর্তী বা ঠিক আগে পরে কি হবে এটা আসলে তো বলা মুশকিল, কারণ কি তখন পলিটিক্যাল সিচুয়েশনটা কি থাকে তার উপরে। মানে এটা যদি সুষ্ঠুভাবে হয়ে যায়, সুষ্ঠুভাবে সবকিছু চলতে থাকে, তাহলে তো এটা অবশ্যই খুব ভালো। এটা একটা দেশের স্টেবিলিটির সাইন। সেটা যেই গভর্নমেন্টই আসুক, যে এটা সুষ্ঠু ইলেকশন হয়েছে, একটা ডিরেকশনের দিকে দেশ আগাচ্ছে, তো সেই ডিরেকশনটাও জনগণ একসেপ্ট করছে বা ভালো ভালো করছে। কিন্তু তখন যদি আবার এমন হয় যে গন্ডগোল হচ্ছে, পলিটিক্যাল আনরেস্ট হচ্ছে, সেটা তো অবশ্যই দেশের ইকোনমির জন্য ভালো না, মার্কেটের জন্য ভালো না। তো এটা আমি জানি না কি হবে, তবে আমরা আশা করি যাতে ভালোটা হয় এবং একটা ডিরেকশনের দিকে আমরা যাতে আগাতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, টিভিএসকে ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান হাসানের সাথে। উনি কিন্তু বলছিলেন যে পুঁজিবাজার এখন যে অবস্থায় আছে, এই জায়গায় যেমন আশার আলো রয়েছে, সেই জায়গায় কিন্তু শঙ্কার জায়গা না বললে উনি বলছেন কিছুটা কশাস থাকার জন্য বলেছেন। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।